হলিউড থ্রিলারের চেয়েও নাটকীয়। ইসরায়েলের আকাশ রক্ষায় আমেরিকার হিমশিম উন্মোচিত হল মিসাইল গ্যাপ। গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে ইসরায়েলের আকাশ যখন ইরানি ক্ষেপণাস্ত্রের গর্জন আর বিস্ফোরণে কেঁপে উঠল, তখন কেবল মধ্যপ্রাচ্য নয়, বিশ্বজুড়েই ছড়িয়ে পড়ল এক চাপা আতঙ্ক। আর এই বাস্তবতায় সবচেয়ে বড় চমক হল ইসরায়েলের আকাশ সুরক্ষায় নেমে আমেরিকা নিজে যে কতখানি দুর্বল তা প্রকটভাবে ধরা পড়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়ঙ্কর সত্য। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ব্যবধান এখন আর কোনো গোপন বিষয় নয়, বরং এক উন্মুক্ত ক্ষত। অপ্রত্যাশিত দুর্বলতা যখন মার্কিন ঢালও ব্যর্থ। ইরানের প্রতিশোধমূলক হামলা যখন ইসরায়েলের দিকে ধেয়ে আসছিল, তখন মিত্রদেশ হিসেবে স্বাভাবিকভাবেই আমেরিকা তার সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে রক্ষা করতে এগিয়ে এসেছিল। মোতায়েন করা হয়েছিল দুটি অত্যাধুনিক থার্ড টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী সরবরাহের প্রায় 1/3। ভাবুন একবার, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর প্রায় 1/3 প্রতিরক্ষা শক্তি একযোগে নিয়োজিত। কিন্তু কি আশ্চর্য, এত কিছুর পরেও বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে এই প্রতিরক্ষা স্তর ভেদ করে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম হয়েছে। এই ঘটনা কেবল ইসরায়েলের জন্যই নয়, খোদ আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিরাট প্রশ্নচিহ্ন তৈরি করেছে। $1.5 বিলিয়ন থার্ড ক্ষেপণাস্ত্র এই অভিযানে ব্যয় করা হয়েছে, অথচ ফলাফল পুরোপুরি আশানুরূপ নয়। যুক্তরাষ্ট্রের মোট 7টি থার্ড ইউনিটের মধ্যে 5টি বর্তমানে দেশটির বাইরে মোতায়েন রয়েছে। এর অর্থ কি? এর অর্থ হলো আমেরিকা তার মিত্রদের রক্ষা করতে গিয়ে নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকেই এক প্রকারের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। কমান্ডারেরা এখন রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অবশ্যই সময় নিয়ে রীতিমতো চিন্তিত। যদি এই ব্যবস্থাগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণের সুযোগ না পায়, তাহলে ভবিষ্যতের কোনো বড় হামলায় সেগুলোর কার্যকারিতা আরও কমে যেতে পারে। শুধু থার্ড নয়, এমনকি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানি ক্ষেপণাস্ত্রের বিশাল চাপ সামলাতে হিমশিম খেয়েছে। আক্রমণের তীব্রতা এতটাই ছিল যে এমনকি সৌদি আরবের জন্য অর্ডার করা ইন্টারসেপ্টরগুলো পুনর্বিবেচনা করতে হয়েছিল। এই ঘটনাগুলো স্পষ্ট করে দিয়েছে যে আমেরিকার বহু বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কৌশল কতটা ভঙ্গুর। এই পরিস্থিতি যেন এক নাটকীয় মোড় নিয়ে এসেছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে। বছরের পর বছর ধরে আমেরিকা তার উন্নত সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা সক্ষমতার জন্য পরিচিত, কিন্তু ইরানি হামলা এবং তাতে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার এই অপ্রত্যাশিত ব্যর্থতা যেন এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনাগুলি আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কৌশলের গভীর দুর্বলতাগুলোকে উন্মোচন করে দিয়েছে। এর মানে কি এই যে সামরিক শক্তি এবং প্রযুক্তির ক্ষেত্রে নতুন করে ভারসাম্য তৈরি হচ্ছে, নাকি এটি কেবল একটি ব্যতিক্রমী পরিস্থিতি যা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব? যাই হোক না কেন, ইসরায়েলের আকাশ থেকে ভেসে আসা ক্ষেপণাস্ত্রের গর্জন এবং আমেরিকার প্রতিরক্ষা ব্যর্থতার এই গল্প মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক খেলার নিয়মগুলোকে নতুন করে লিখতে পারে। আর এই গল্পের পরবর্তী পর্বে কি হবে তা জানতে আমাদের সবাইকে শ্বাসরুদ্ধ করা অপেক্ষায় থাকতে হবে। গভীর রাত, মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে ঘনীভূত হচ্ছে আশঙ্কার কালো মেঘ। এক অদৃশ্য শক্তি খেলা দেখাচ্ছে ভূমধ্য সাগরের তীরে, যেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক নতুন খেলার মাঠ তৈরি করছেন। তার প্রতিটি চাল, প্রতিটি নতুন অস্ত্র চুক্তি যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাতের ঘুম কেড়ে নিচ্ছে। সম্প্রতি তুরস্কের সামরিক সক্ষমতা বৃদ্ধির ঘটনা ইসরায়েলের জন্য এক নতুন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। শুধু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নয়, এরদোয়ানের নজর এখন ইউরোফাইটার টাইফুন জেটের দিকে। সম্প্রতি তুরস্ক ন্যাটো মিত্র যুক্তরাজ্য এবং জার্মানির সাথে এই অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার চুক্তি সম্পন্ন করেছে। এই চুক্তির ফলে যুক্তরাজ্য তুরস্ককে জেট পরিচালনার অনুমতি দিয়েছে, আর জার্মানি আরও বিমান সরবরাহের অনুমোদন দিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই চুক্তি আঙ্কারার সামরিক শক্তিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এছাড়াও F-35 প্রোগ্রাম থেকে বাদ পড়ার পর তুরস্ক এখন 40টি মার্কিন F-16 জেট কেনার জন্য আলোচনা করেছে। রাশিয়া থেকে S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ককে F-35 প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হয়েছিল।
কিন্তু আসল চমক অপেক্ষা করছিল। 22শে জুলাই তুরস্ক তার প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 উন্মোচন করেছে। তুরস্কের আনাদোলু বার্তা সংস্থা এই খবর নিশ্চিত করেছে। এই ক্ষেপণাস্ত্রের উন্মোচন ইসরায়েলের বুকে এক শীতল স্রোত বইয়ে দিয়েছে। জেরুজালেম পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে একজন ইসরায়েলি কর্মকর্তা স্বীকার করেছেন যে ইউরোফাইটার জেট চুক্তি তাদের জন্য মাথা ব্যথা সৃষ্টি করেছে। তিনি বলেছেন, এটি আমাদের বিমান বাহিনীর জন্য গেম চেঞ্জিং হুমকি নয়। টাইফুন একটি সক্ষম বিমান, তবে আমাদের যুদ্ধ বিমানের চেয়ে উচ্চতর নয়। কিন্তু তার পরবর্তী কথাগুলোই ইসরায়েলের আসল ভয়ের চিত্র তুলে ধরে। তবে এটি একটি স্পষ্ট এবং উদ্বেগজনক ইঙ্গিত যে তুরস্ক তার অস্ত্র নির্মাণকে এমনভাবে ত্বরান্বিত করছে যা শেষ পর্যন্ত এই অঞ্চলে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করতে পারে। ইসরায়েলের বিরোধী দলগুলো এই ইস্যুতে সরব হয়েছে। বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড নেতানিয়াহুর সমালোচনা করে বলেছেন যে তিনি এই অস্ত্র চুক্তি ঠেকাতে ব্যর্থ হয়েছেন। তার অভিযোগ, এটা বিপজ্জনক এবং আমাদের নিষ্ক্রিয় সরকার কোনো আঙুল না তুলেই এটি ঘটতে দিয়েছে। তিনি আরও যোগ করেন, যদি ইসরায়েলের একটি কার্যকর পররাষ্ট্র মন্ত্রণালয় বা একটি স্বাভাবিক সরকার থাকত, তাহলে এই অস্ত্র চুক্তিকে আটকাতে তারা কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করত। ল্যাপিড সতর্ক করে বলেন, জার্মানি এবং যুক্তরাজ্য এখন তুরস্ককে শক্তিশালী জেট সরবরাহ করছে, যা শেষ পর্যন্ত এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারে। তুরস্কের এই সামরিক পদক্ষেপগুলো সিরিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তুরস্কের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন ইসরায়েলের সিরিয়া অভিযানের এক রহস্যময় দিক উন্মোচন করেছে। ইসরায়েল নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে সিরিয়ার ড্রুজ এবং কুর্দি মিলিশিয়াদের এক করছে। তাদের উদ্দেশ্য হল তুরস্কের সীমান্তে একটি কুর্দি এলাকা তৈরি করে সেখানে একটি করিডোর বানানো। তুর্কি বিশেষজ্ঞরা গত 22শে জুলাই রাশিয়ার স্পুটনিক নিউজকে এই মার্কিন ইসরায়েলি পরিকল্পনার কথা ফাঁস করেছেন। এই খবর প্রকাশের পরপরই তুরস্ক তীব্র সতর্কতা জারি করে বলেছে যে সিরিয়াকে বিভক্ত করার যে কোনো পদক্ষেপ রুখতে তারা সরাসরি হস্তক্ষেপ করবে। তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে এই অঞ্চলের অস্থিতিশীলতা ও দুর্বলতা বজায় রাখার জন্য সিরিয়াকে বিভক্ত করার অভিযোগ করেছে। ইসরায়েলকে এই সতর্কবার্তা দেওয়ার পর তুর্কি নির্মিত এসডার সাজোয়া যান সিরিয়ায় এসে পৌঁছেছে। সিরিয়া আনুষ্ঠানিকভাবে তুর্কি সমর্থন চেয়েছে তাদের প্রতিরক্ষা জোরদার করতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ার সেনাবাহিনীকে চলমান প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার বিষয়টি নিশ্চিত করেছে। তুরস্ক বারবার বলছে যে সিরিয়ার ঐক্য ও শান্তিকে সমর্থন করা এই অঞ্চলে তাদের প্রাথমিক লক্ষ্য। এরদোয়ান প্রশাসন ইসরায়েলের সিরিয়ার সরকারি কার্যালয়গুলোতে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েলের কিছু প্রধান দুর্বলতা এবং ইরানের সামরিক কৌশলের একটি নতুন দিক। ইসরায়েলের ভূখণ্ডগত দুর্বলতা। একটি ছোট দেশ, বড় বিপদ। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি দেশের আকার কিভাবে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে? ইসরায়েলের ক্ষেত্রে এর ছোট আকারই তার সবচেয়ে বড় দুর্বলতা। ভৌগোলিকভাবে ইসরায়েল ইরানের চেয়ে প্রায় 75 গুণ ছোট। এই বিশাল আকারের পার্থক্য ইসরায়েলের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনে। কল্পনা করুন একটি ছোট বাড়ি যেখানে লুকানোর খুব বেশি জায়গা নেই। ইসরায়েলের অবস্থাও ঠিক তেমন। এর সীমিত আয়তনের কারণে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা যে কোনো ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যেই তার লক্ষ্যে পৌঁছাতে পারে। এর মানে হলো তাদের কাছে ক্ষেপণাস্ত্র শনাক্ত করা, সতর্কতা জারি করা বা এমনকি জনগণকে সরিয়ে নেওয়ার জন্য সময় থাকে খুবই কম। এই সময় সংকটই ইসরায়েলের জন্য এক বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ইরানের বিশাল আকার তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ অনেক জায়গায় লুকিয়ে রাখতে সাহায্য করে। এর ফলে ইসরায়েলের পক্ষে প্রতিটি ক্ষেপণাস্ত্রের গুদাম খুঁজে বের করে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ইরান তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে শুধু ছড়িয়ে ছিটিয়ে রাখেনি, বরং সুরক্ষিত স্থানেও স্থাপন করেছে। এর ফলস্বরূপ ইসরায়েলি হামলাগুলো দ্রুত সমস্ত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ক্ষমতাকে অকার্যকর করতে পারে না, যা তাদের জন্য একটি ধারাবাহিক হুমকি হয়ে দাঁড়ায়। খরচ এবং কৌশল। অসম যুদ্ধ। এই সামরিক সংঘাতের আর্থিক দিকটি আরো আশ্চর্যজনক। একটি একক দিনের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের খরচ হয়েছে $200 মিলিয়ন বেশি, যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ খরচ করেছে $1 বিলিয়ন। অর্থাৎ ইরান যত টাকা খরচ করেছে, ইসরায়েল তার 5 গুণ বেশি খরচ করেছে নিজেদের রক্ষা করতে।
সংখ্যাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $2.5 মিলিয়ন, ডেভিডের স্লিং এর দাম প্রায় $1 মিলিয়ন এবং আয়রন ডোম ক্ষেপণাস্ত্রের দাম $20,000 থেকে $1 লাখ। এর বিপরীতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম মাত্র $2 লাখ এবং ড্রোনগুলোর দাম $20,000 থেকে $50,000। এই খরচ বৈষম্য ইসরায়েলের জন্য একটি দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করে। কিন্তু এখানেই একটি টুইস্ট আছে। ইরান শুধু সস্তা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই থেমে নেই। তাদের একটি কার্যকর কৌশল হলো মোবাইল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লঞ্চার ব্যবহার করা। তারা নির্দিষ্ট স্থানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উপর নির্ভর করে না, কারণ সেগুলো সহজেই হামলার লক্ষ্য হতে পারে। এর পরিবর্তে তারা ছোট পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে ট্রাকে স্থাপন করে, যা তাদের দ্রুত হামলা চালিয়ে স্থান পরিবর্তন করতে সাহায্য করে ধরা পড়ার আগে। এই পদ্ধতিটি ইসরায়েলের জন্য প্রতিরক্ষামূলক হামলা চালানো অনেক কঠিন করে তোলে। এছাড়াও ইরানের অস্ত্রের মজুদ দুর্গম অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা বড় আকারের বোমা হামলায় ক্ষয়ক্ষতি কমায়। এর মানে হলো বারবার আক্রমণের পরেও তাদের কাছে সবসময় অস্ত্র থাকে। ইরানের সামরিক বাহিনীর কড়া হুঁশিয়ারি, ভুল করলে আরো কঠিন জবাব দেব। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা পশ্চিম এশিয়া এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। তিনি ইরানের মহাকাশ বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এবং প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এটি মহাকাশ বাহিনীর ধারালো তরবারি ছিল, যা ঐশ্বরিক সহায়তার মাধ্যমে শত্রুদের মাথা এবং তাদের হাত কেটে ফেলতে সক্ষম হয়েছিল। 13 থেকে 25 জুনের মধ্যে তীব্র ইসরায়েলি বিমান হামলায় ইরান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এর জবাবে ইরান দ্রুত এবং জোরালো পাল্টা আক্রমণ চালায়, যার নাম দেওয়া হয় অপারেশন ট্রু প্রমিস 3। এই অভিযানে ইসরায়েলের সামরিক, গোয়েন্দা এবং শিল্প লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইরান, যার ফলে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখানেই গল্পের মোড় ঘুরে যায়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর যখন আমেরিকা যুদ্ধে নামার হুমকি দেয়, তখন ইরান পশ্চিম এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমেরিকান বিমান ঘাঁটি আল উদিদে হামলা চালায়। এটি কেবল ইসরায়েলকে নয়, আমেরিকাকেও একটি কড়া বার্তা দেয়। জেনারেল মুসাভি উল্লেখ করেছেন যে 1980-এর দশকে ইরাক চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় অ্যারোস্পেস ফোর্সের প্রতিশোধ তাদের পাল্টা হামলার চেয়ে অনেক বেশি ছিল। অর্থাৎ সে সময় ইরান যতটা শক্তিশালী ছিল, এখন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। এই বাহিনী তাদের প্রযুক্তিগত উৎকর্ষতা এবং ক্ষেপণাস্ত্রের সক্ষমতা প্রমাণ করেছে। তাদের আঙুল ট্রিগারে রাখার নীতি তাদের অবিচল প্রতিজ্ঞার ইঙ্গিত দেয়। ভবিষ্যতের হুমকি, আরও শক্তিশালী প্রতিশোধের অপেক্ষা। মুসাভির হুঁশিয়ারি কেবল অতীত সাফল্যের প্রশংসা নয়, ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট হুমকি। তিনি স্পষ্ট বলেছেন, যদি শত্রু আরেকটি ভুল করে, তাহলে আমাদের সেনারা আরও শক্তিশালী প্রতিশোধ প্রদানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই কথাগুলি থেকে বোঝা যায় ইরান কোনো রকম আপোষ করতে রাজি নয় এবং তাদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। এক ঝিরে দুই পাখি, এখানেই আসে গল্পের আসল টুইস্ট। ইরান কি শুধুই ইসরায়েলকে নয়, আমেরিকাকেও একই সাথে বার্তা দিতে চাইছে? আল উদিদ বিমান ঘাঁটিতে হামলা কি সেই বার্তারই অংশ? এটি কি বিশ্বকে বোঝাতে চাইছে যে ইরানকে উস্কে দিলে তার পরিণতি ভালো হবে না? অনেকেই বলছেন ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব আরো বাড়াতে চাইছে এবং এই হামলা সেই লক্ষ্যেরই একটি অংশ। ইসরায়েলের দাবি, তারা ইরানের সামরিক কমান্ড, পরমাণু বিজ্ঞানী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের ওপর হামলা চালিয়েছে, কারণ তাদের মতে ইরান ইসরায়েলকে ধ্বংসের জন্য এগিয়ে যাচ্ছিল এবং পারমাণবিক অস্ত্রায়নের পর্যায়ে পৌঁছানোর খুব কাছাকাছি ছিল। তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র বানানোর অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরান বলছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যদিও আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশে বাধা এবং উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ইসরায়েলের হামলার জবাবে ইরানও পাল্টা আঘাত হানে। তারা 500-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় 1100 ড্রোন ছড়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে। এসব হামলায় 28 জন নিহত ও 3000-এর বেশি মানুষ আহত হন বলে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল সূত্রে জানানো হয়। এই হামলাগুলোর মধ্যে 36টি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন জনবসতিতে সরাসরি আঘাত হানে। এতে 2305টি বাড়ি, 2টি বিশ্ববিদ্যালয়, একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয় এবং 13,000-এর বেশি মানুষ ঘরছাড়া হয়ে পড়ে। আল-কুদস ব্রিগেডের অভিযান। গাজা উপত্যকায় 21 মাস ধরে চলা ইসরায়েলের গণহত্যা যুদ্ধের মধ্যেও ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী, বিশেষ করে আল-কুদস ব্রিগেড, তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। তারা খান ইউনিসে দখলদার বাহিনীকে লক্ষ্য করে এক জটিল আক্রমণ চালিয়েছে, যার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে আল-কুদস ব্রিগেড। এটি কেবল একটি হামলা নয়, বরং ফিলিস্তিনি প্রতিরোধের একটি নতুন কৌশলের ইঙ্গিত।
ইসরায়েলি সাঁজোয়া বাহককে লক্ষ্য করে উচ্চ স্তরের আক্রমণ। আল কুদস ব্রিগেডের খান ইউনিস বিভাগের একজন ফিল্ড কমান্ডার জানিয়েছেন, গত ৮ জুলাই আবাসান আল কাবিরা এলাকায় এই অভিযানটি চালানো হয়। বেশ কয়েকদিন ধরে নিবিড় পর্যবেক্ষণের পর যোদ্ধারা একটি ইসরায়েলি সাঁজোয়া কর্মী বাহকের পথে কৌশলগতভাবে 12 বিস্ফোরক ডিভাইস স্থাপন করে। তাদের মূল লক্ষ্য ছিল দখলদার সৈন্যদের ধরে নিয়ে যাওয়া। তবে এই পরিকল্পনা কিছুটা ব্যাহত হয় যখন কাছাকাছি থাকা ইসরায়েলি সামরিক যানগুলো হস্তক্ষেপ করে। শুরু হয় তীব্র গোলাগুলি এবং মেশিন গানের ব্যবহার। এই সংঘর্ষে লক্ষ্যবস্তু সৈনিক নিহত হয় এবং বেশ কয়েকজন আল কুদস ব্রিগেড যোদ্ধাও শহীদ হন। কমান্ডার অবশ্য আত্মবিশ্বাসের সাথে বলেছেন, এটি আমাদের প্রথম প্রচেষ্টা ছিল না। প্রত্যক্ষ সংঘর্ষের ক্ষেত্রে এর আগেও বেশ কয়েকটি প্রচেষ্টা করা হয়েছিল। আমরা আমাদের যোদ্ধাদের ওপর আস্থা রাখি। বিস্ফোরক ডিভাইসের তাণ্ডব এবং গোয়েন্দা ড্রোন আটক। আল কুদস ব্রিগেড 15 জুলাই ঘোষণা করেছে তারা খান ইউনিসের দক্ষিণ পূর্বে মাআন এলাকায় ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কাছে একটি পূর্ব স্থাপিত ব্যারেল বিস্ফোরক ব্যবহার করে আরও একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। এছাড়াও 10 জুলাই গাজা শহরের পূর্বে সুজাইয়ার সেন্ট্রাল স্ট্রিট এলাকায় দখলদারদের অনুপ্রবেশের সময় একটি উচ্চ বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়। এই ডিভাইসটি বিপরীত প্রকৌশলের মাধ্যমে তৈরি হয়েছিল, যা আক্রমণকারী সামরিক যানটিকে সফলভাবে ধ্বংস করে দেয়। এই ঘটনা প্রমাণ করে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করেছে। আল কুদস ব্রিগেড ভিডিও ফুটেজেও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে যোদ্ধারা গাজা শহরের তুফা পাড়ার পূর্বে জাবাল আল সুরানিতেও অবস্থানরত দখলদার বাহিনীর ওপর সমন্বিত হামলা চালাচ্ছে। এই হামলায় 107 মিমি রকেট এবং মর্টার শেল ব্যবহার করা হয়েছে। আল কুদস ব্রিগেড 15 জুলাই ঘোষণা করেছে তারা পূর্ব গাজা শহরের তুফা পাড়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোনের নিয়ন্ত্রণ নিয়েছে। এটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা, কারণ তাদের সংবেদনশীল তথ্য প্রতিরোধের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অভিযান শেষে ফেরার পর আবারও এক ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে 14 জুলাই ওই সেনার মরদেহ উদ্ধার করা হয়। খবর টিআরটির। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে ওই সেনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। স্থানীয় টেলিভিশন চ্যানেল 12-এর খবরে বলা হয়, আত্মহত্যাকারী ওই সেনা নাহাল ব্রিগেডের সদস্য ছিলেন এবং গাজায় সামরিক অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। গত 10 দিনের মধ্যে এটি তৃতীয় ইসরায়েলি সেনার আত্মহত্যার ঘটনা। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি। যুদ্ধ যেখানে থেমেছিল সেখান থেকে আবার শুরু হবে। সাম্প্রতিক সংঘাতের পর ইরান আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর ঘোষণা করেছেন, যদি আবার কোনো আগ্রাসন হয় তাহলে ইরানের প্রতিশোধমূলক যুদ্ধ যেখানে থেমেছিল ঠিক সেখান থেকেই পুনরায় শুরু হবে। শত্রুদের আবারও আঘাত করার জন্য ইসলামী প্রজাতন্ত্র সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি জোর দিয়েছেন। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির সাথে এক বৈঠকে পাকপুর এই মন্তব্য করেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, IRGCর মনোবল এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং শত্রুর বিরুদ্ধে যে কোনো পাল্টা আক্রমণের জন্য সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত ও সমন্বিত। পাকপুর ইরান ও তাদের শত্রুদের মধ্যে ঘটে যাওয়া 12 দিনের এক কঠিন যুদ্ধের কথা উল্লেখ করেন। তিনি জানান, সেই সময় ইরানকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলা করতে হয়েছিল। পাকপুর দাবি করেন, এই সময়ে ইরানের সশস্ত্র বাহিনী জাতির বীরত্বপূর্ণ সমর্থন নিয়ে ইরানের ইতিহাসের সবচেয়ে কঠিন ও জটিল যুদ্ধ এবং রাষ্ট্রদ্রোহ নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছিল। গত 13 জুন ইসরায়েল বিনা প্ররোচনায় ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। এর ফলে বহু উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিক নিহত হন। এর পরের সপ্তাহে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যোগ দেয় এবং 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। ইরানের পাল্টা জবাব, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভয়ঙ্কর আঘাত। তবে ইরান চুপ থাকেনি। প্রতিশোধ হিসেবে শত শত ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে গুরুত্বপূর্ণ সামরিক, গোয়েন্দা, শিল্প, জ্বালানি এবং গবেষণা ও উন্নয়ন স্থাপনাগুলোতে নির্ভুলভাবে আঘাত হানে। এখানেই শেষ নয়, ইরানের সশস্ত্র বাহিনী কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি। পাকপুর গর্ব করে বলেন, ইরানি জনগণ এবং সশস্ত্র বাহিনীর ইচ্ছা শক্তি এবং মর্যাদা জয়ী হয়েছে। আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আছি। প্রিয় ইরান কখনো তার শত্রুদের সাথে লড়াইয়ে পরাজিত হয়নি। তিনি আরো বলেন, যুদ্ধের শেষ দিনগুলিতে ইসরায়েলিরা তাদের নিজেদের চোখে প্রতিশ্রুত নরক দেখেছিল।
আক্রমণকারীদের আমরা ছাড়ব না। আইআরজিসি প্রধানের বার্তা ছিল স্পষ্ট, আমরা আক্রমণকারীদের ছেড়ে দেব না। আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঠিক সেখান থেকেই শুরু করব যেখানে এটি থেমেছিল। মেজর জেনারেল হাতামিও ইসরায়েলি শাসন ব্যবস্থার কঠোর নিন্দা করেছেন। তিনি বলেছেন, দুষ্ট ইহুদিবাদী শাসন ব্যবস্থা এই অঞ্চল এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি এবং মুসলমানদের শত্রু। সুযোগ পেলে এটি এই অঞ্চলের অন্যান্য দেশগুলিতেও আক্রমণ করবে। হাতামি আরও প্রতিশ্রুতি দেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সেনাবাহিনী এবং আইআরজিসি পাশাপাশি থাকবে এবং হাতে হাত রেখে ইরানের গর্বিত পতাকার জন্য কাজ করবে। সামরিক উত্তেজনা সবসময়ই বিশ্বের ভূ রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের মন্তব্য সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। আকাশসীমার অতন্ত্র প্রহরী, ইরানের দৃঢ় প্রতিজ্ঞা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 12 দিনের আগ্রাসনের পর ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভির বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। তিনি ইরানের জাতীয় বিমান প্রতিরক্ষা সদর দফতর পরিদর্শন করেন এবং আগ্রাসনে নিহত, আহত ও যুদ্ধাহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিমান প্রতিরক্ষা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার মতে, ইরানের আকাশসীমার সুরক্ষায় বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের সক্ষমতা প্রমাণ করেছে এবং শত্রুদের যে কোনো ভুল হিসাবের জন্য অনুতপ্ত করবে। ভুল গণনার চরম মূল্য। ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও ইরানের পাল্টা জবাব। গত 13ই জুন ইসরায়েলের সুস্পষ্ট এবং বিনা প্ররোচনায় শুরু হওয়া আগ্রাসন ছিল এই উত্তেজনা বৃদ্ধির মূল কারণ। ইসরায়েল ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু বানিয়েছিল। পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই অবৈধ আগ্রাসনে যোগ দেয় এবং ইরানের 3টি শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালায়। ইরান এর জবাবে তাৎক্ষণিক এবং কঠোর প্রতিক্রিয়া দেখায়। তারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলা চালায় এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা আল উদেইদ বিমান ঘাঁটিতেও আঘাত হানে। ইরানের এই প্রতিশোধমূলক অভিযান ইসরায়েলকে গত 24 জুন একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য করে। এই ঘটনা প্রমাণ করে ইরানের সামরিক সক্ষমতা শুধু কথার কথা নয়, বরং বাস্তবেও তারা যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত। আকাশে আধিপত্য, ড্রোন ভূপাতিত করার কাহিনী। মুসাভি জোর দিয়ে বলেছেন, শত্রুপক্ষের বিপুল সংখ্যক বিমান ভূপাতিত করা কেবল ইরানের অপারেশনাল শক্তির প্রমাণ নয়, বরং তাদের বিমান প্রতিরক্ষা বাহিনীর দৃঢ়তা ও সাহসের বহিঃপ্রকাশ। সম্প্রতি ইরান একটি অত্যাধুনিক আমেরিকান নির্মিত ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে, যা তাদের সামরিক সক্ষমতার আরেকটি উদাহরণ। এই ধরনের ঘটনাগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা এবং তাদের আধুনিক প্রযুক্তির মোকাবিলা করার ক্ষমতাকে স্পষ্ট করে তোলে। মুসাভির মতে, এই সক্ষমতা, দৃঢ়তা, প্রতিরোধ এবং সাহস আসে অটল বিশ্বাস, জাতীয় গর্ব, ইসলামী বিপ্লবের নেতার বিজ্ঞ ও অতুলনীয় নেতৃত্ব এবং ইরানি জনগণের ঐক্য ও অটল সমর্থন থেকে। তিনি সতর্ক করে বলেছেন, যদি শত্রু আবার আমাদের প্রিয় দেশে আক্রমণ করার সাহস করে, তবে আল্লাহর সাহায্যে তারা আগের চেয়েও কঠোর আঘাতের শিকার হবে এবং আরও বড় পরাজয়ের সম্মুখীন হবে। ভবিষ্যতের প্রস্তুতি, প্রযুক্তি দৌড়ে এগিয়ে থাকা। মুসাভি চলমান হুমকির সঙ্গে তাল মিলিয়ে চলার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন। তিনি প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমাগত আধুনিকীকরণ, উদ্ভাবন, তৎপরতা এবং অভ্যন্তরীণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতার উপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন। এর অর্থ হল, ইরান কেবল বর্তমান হুমকির মোকাবিলায় প্রস্তুত নয়, বরং ভবিষ্যতের সম্ভাব্য যে কোনো চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত রাখছে।